This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. जोरदार भावे पालन करबेन सर्वत्र ध्वज लागाबेन सर्वत्र जय श्रीरामेर नारा तुलबेन আবার তো তৃণমূল জেলায় জেলায় রামনবমী পালন করছে নেতারা বলছে তারা রামনবমী আরে রামনবমী প্রতিযোগিতা হচ্ছে কোনো প্রতিযোগিতা নেই জাগো হিন্দু জাগো এই লড়াই টিকে থাকার লড়াই নয় এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই রাম কি নাড্ডাজির পরে বিজেপি সভাপতি হচ্ছে যে রাম মানে শুধু বিজেপি হতে হবে মানে কি এটা সাফ করব নিশ্চিন্ত থাকুন এই ধন দিয়ে সাফ করব হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে কি পাগল আচ্ছা মহা মুশকিল এই ধরনের কথাবার্তার এর কোনো উত্তর হয় আপনি বলুন ধর্মযুদ্ধ 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 দেখুন সামনে ভোট নেই বিধানসভার ভোট রয়েছে 2026-এ মানে এক বছর প্রায় সময় আছে অথচ দেখুন চারদিকে কেমন একটা ওই যুদ্ধ ভাব রামনবমী আগামী 6 এপ্রিল আপনারা জানেন তার আগে রাজনীতি কিন্তু তাল ঠোকাঠুকি করছে আর সেই তাল ঠোকাঠুকিতেই যেন যুদ্ধের একটা দামামা বেজে গিয়েছে একটা জিগির তুলে দেওয়া হয়েছে আমরা দেখছি রামনবমী নিয়ে একদম যেন মনে হচ্ছে যে একটা যুদ্ধঙ্গেই আগে তো পশ্চিমবঙ্গে আমরা এরকম কালচার কোনোদিনও দেখিনি গোটা পৃথিবীর হিন্দুদের আস্থার প্রতীক ভগবান রামচন্দ্র রামনবমী জোরদার ভাবে পালন করবেন শুভেন্দু বাবুদের সমস্যা হচ্ছে তারা তো উন্নয়নে নেই তারা তো রুটি কাপড়ার মাখানে নেই তারা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে আর তৃণমূল সমস্ত ধর্মের সবকটা আচার সমহিমায় পালন হোক তারা চায় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী চাইছে গোটা রাজ্য জুড়ে পোলারাইজেশন হোক হিসেব খুব সহজ হিন্দুরা পোলারাইজ হয় না হিন্দুরা জন্মসূত্রে সেকুলার হয় এখন গোবলয় রাজনীতিটা এখানে তারা ঢোকাবার চেষ্টা করছেন আর যারা পুজো করেন তা চিরকাল করবেন কিন্তু তার সঙ্গে সেটাকে রাজনৈতিকভাবে কেন ব্যবহার করা হবে রাজনৈতিকভাবে ব্যবহার করার আমরা বিরুদ্ধে পশ্চিমবাংলায় দেখছি আমরা রামনবমীর আগেই সব জায়গায় দাঙ্গা হাঙ্গার পরিবেশ তৈরি করা হয়েছে ভয় পাওয়ানো হচ্ছে সেই সমাজকে বেরিয়ে আসতে হবে নাহলে পশ্চিমবাংলা বাংলাদেশ হয়ে যাবে উদ্বাস্তু হতে হবে এটা হিন্দুরা বুঝতে পেরেছে তাই এখান থেকে আমি দেখেছি লক্ষ লক্ষ লোক মহাকুম্ভেতে স্নান করতে গেছেন তো বিজেপি মানে হিন্দুরা সব বিজেপি হয় নাকি কখন তো খার আর খারকের মতো ব্যাপারটা মানে সব হিন্দু বিজেপি নয় কিন্তু বিজেপি মানে হিন্দু ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে কিন্তু সব হিন্দু বিজেপি নয় কারণ বিজেপির হিন্দুত্বটা হচ্ছে বিকৃত ডিস্টর্টেড হিন্দুত্ব সেই খারকের কথা মনে পড়িয়ে দিলেন হ্যাঁ অ্যালকালি বেস সেই কবে আমরা পড়েছি বলুন সব খারই খারক কিন্তু সব খারক খার নয় কুণালবাবু রাজনীতির সঙ্গে ফিজিক্সের পদার্থবিজ্ঞানের ভৌত বিজ্ঞান বলা ভালো এক্ষেত্রে সেটা একটা মিলিয়ে দিলেন মেলাতে চেষ্টা করলেন কিন্তু অন্যদিকে কি হলো অন্যদিকে এই ভৌত বিজ্ঞান আমি এ কারণে বললাম ওই যে ফিজিক্স আর কেমিস্ট্রি একসঙ্গে যে বইতে থাকতো তো এক্ষেত্রেও ওই ফিজিক্স কেমিস্ট্রি একসঙ্গেই পাশাপাশি খেলা করছে মানে ওই রসায়নটা বলতে চাইছেন বোধহয় রাজনীতির ধর্মযুদ্ধ যে কারণেই অনেকটা ওই মোমেন্টাম পেয়ে গিয়েছে হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু সনাতনের জয় হোক মানুষরা কি রামনবমী কেউ পালন করেনি তাহলে হঠাৎ করে এই হুঙ্কার কেন বিগত 2-3 বছর ধরে কেন এই হুঙ্কার যে অস্ত্র নিয়ে করতে হবে 1 কোটি হিন্দুকে রাস্তায় নামতে আরে ভালো করে রামনবমী করবেন আমিও থাকবো মাঠে গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল 1000 মিছিল হয়েছিল এবারে 2000 মিছিল হবে 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে 1 কোটি হিন্দু ওরা কি হিন্দু ধর্মের ইজারা নিয়েছে লিজ নিয়েছে ठेका নিয়েছে ফালতু লোকের কথা বলবেন না তো আমার সামনে
শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব কি হিন্দু ধর্মের লিজ নিয়েছে? রামনবমীতে সকলে একত্রিত হন, হিন্দুরা একত্রিত হয়ে নিজেদের ধর্ম সংস্কৃতি বাঁচানোর জন্য লড়াই করুন, কারণ এই বাঙালি হিন্দুর কাছে এই লড়াইটা শেষ লড়াই, এরপরে আর বাংলাটাও থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলার হিন্দুরা এত সস্তায় বিক্রি হয় না। বাংলার হিন্দুরা জানে তাদের আদর্শ কি। মুসলমান সমাজ তার ঈদ মহরম যদি ভালোভাবে উদযাপন করতে পারে এবং সবাই অংশগ্রহণ করতে পারেন, তো হিন্দু সমাজ তার সবচেয়ে বড় পর্ব রামনবমী যদি উদযাপন করে, মর্যাদা পুরুষোত্তমের জন্মতিথি, সেখানে সবাই অংশগ্রহণ করা উচিত খোলা মনে ধার্মিক পরিবেশে। এবং তারা আগামী দিনে রামনবমী যারা পালন করবেন তারা বাড়িতে বসে করবেন, এইটুকু আমাদের অনুরোধ রয়েছে। রাজীব ব্যানার্জি কে, যে ও কি বলল না বলল, 5টা লোক নেই যার সাথে, যাকে তৃণমূল কংগ্রেস পার্টি এখন পর্যন্ত সেইভাবে স্বীকার করেনি, অতএব সে কি বলল না বলল তাতে কি যায় আসে? আমরা যারা সনাতন ধর্মের মানুষ, আমরা আপনাদের অনুরোধ করছি, ওদের পাতা ফাঁদে রাস্তায় নামতে হবে না, বাড়িতে বসে আপনারা ধর্ম পালন করুন। 1 কোটি হিন্দু মানুষ রাস্তায় বেরোবে, কারণ এটা মানুষের বিশ্বাস এবং আস্থার বিষয়। সেই কারণের জন্য রাজীব ব্যানার্জিও যেরকম ব্যানার্জি, মমতা ব্যানার্জিও সেরকম ব্যানার্জি। আর এই ধর্মযুদ্ধে চলছে রাজনীতির বাগযুদ্ধ। ওই বলে না, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, তেমনই অনেকটা বলতে পারেন। রাজনীতির ধর্মযুদ্ধে সকলেই চালিয়ে খেলছেন। সেখানে হুমায়ুন কবির তিনি ক্ষান্ত দেবেন কেন, তিনি আবার একটু অন্যরকমভাবে চালিয়ে খেললেন। হ্যাঁ, সেখানে আবার যদা যদা হি ধর্মস্য কেন বললাম বুঝলেন? তার কারণ গীতাতে আশ্রয় খুঁজলেন কবির সাহেব। দেখুন, এটা দেখে নিন যে আমি মুসলমান, কঠোর মুসলমান, তবু আমি এটা রেখেছি কেন? আমার কিছু জানার দরকার আছে, এইসব লোকের কোনো কথার উত্তর দিতে হবে আমাকে। তাহলে হাতে রইল গীতা। শুভেন্দু অধিকারীকে জবাব দিতে কবির সাহেব নাকি মন দিয়ে গীতা পড়ছেন, তার কারণ প্রশ্নের উত্তর দিতে হবে। তো যখনই সময় পাই তখনই দেখি কঠিন ভাষা, এত অক্ষর বা মানে পড়তে গিয়ে অনেক কষ্ট হয়, তবুও তো আমি এটা রেখেছি কেন? কারণ আমার অভিজ্ঞতার দরকার আছে। আমার যেমন আমি আস্থাশীল, অপরের ধর্মের প্রতিও আমি শ্রদ্ধাশীল। হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু। এ লড়াই টিকে থাকার লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। তাহলে আমি ওই শুভেন্দুকে আমি ভয় পাই না? শুভেন্দুর এসব উল্টো পাল্টা কথাকে আমার কাছে কোনো গুরুত্বই নাই। হয়েছে মাত্র 7 ভাগ, অস্তিত্ব বিপন্ন হবে যেদিন আপনি 50%-এর নিচে নেমে যাবেন। সেদিন ধর্মনিরপেক্ষতা, সংবিধান এসব শব্দ থাকবে না, সারিয়া কানুন চলবে। হিন্দু ধর্মে কোথাও জুলুম করার কথা বলা নেই, কারোর সঙ্গে ফাসাদে জড়ানোর কথা ওনারা জড়ানো না। হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু। এ তো মেকি হিন্দু, এ বেশি ওই হিন্দু হিন্দু করে নিজের ওর লক্ষ্য একটাই যে পশ্চিমবাংলার উনি মুখ্যমন্ত্রী হবেন। ওনার জীবন দশায় আমি এই ভাগবতের গীতার হাতে করে বলছি, কোনো মতেই উনি ওই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর গদিতে উনি বসতে পারবেন না। পাগল ছাগলের কথার উত্তর দেবো কেন? পাগল তো একটা, ওর কথার কেউ উত্তর দেয়নি। ওর মালিক মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি, ও নন্দীগ্রামে এসেছিল, এখানে হারিয়েছি, এরপরে ভবানীপুরে আবার হারাবো 26 সালে। তাহলে স্পষ্ট যে হুমায়ুন কবিরকে মার্কস দিতে বিরোধী দলনেতা এক প্রকার নারাজ, তিনি দিচ্ছেন না। এখানেই কি তাহলে শেষ হবে বিষয়টা? রাজনীতি ধর্মযুদ্ধে মজেছে, অত সহজে এই ভিয়েন কমবে না। সেখানে বিরোধী দলনেতার মুখে আবারও বারবারও ধর্মের কথাই শোনা যাচ্ছে। হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম, হিন্দিতে গঙ্গা, তার বাংলা করলে কি জানায়? নোংরা। हम रामकृष्ण को धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। আপনি হিন্দু, আপনার ধর্ম নোংরা।
আমি এখনো চুপ করে থাকবেন না তো বাবু, আমি ভালো আছি। কি বুঝলেন? ধর্ম একেবারে ম ম করছে। ধর্মযুদ্ধ বদলে গিয়েছে রাজনীতির যুদ্ধে, নেপথ্যে ভোট। আর সেখানেই বিরোধী দলনেতার নজরে 26-এর মানে আসন্ন বিধানসভা নির্বাচন। কথাটাই বুঝতে পারলাম না, ভেবে বলছেন না না ভেবে বলছেন তাও জানি না। কি বলছেন? নিষিদ্ধ? কিসের নিষিদ্ধ? কারা নিষিদ্ধ? হিন্দু এলাকায় যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গঙ্গা ধর্মের জন্য ক্ষমা না চাইছে ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। হিন্দু ধর্ম গঙ্গা নয়, উনি বলতে চেয়েছেন হিন্দু ধর্মকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, সেটা গঙ্গা। देखो रामकृष्ण ने क्या बोला, देखो स्वामी विवेकानंद ने क्या बोला, हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है। স্বামীজি যেটা বলেছেন সেটাই হিন্দু ধর্ম। সেই হিন্দু ধর্ম যারা পালন করবেন আমরা তাদের সমর্থক, ওরা তা করছেন না। ওরা হিন্দু ধর্মকে রাজনীতির একটা হাতিয়ার করে ভোটে জিতবার চেষ্টা করছেন, উন্নয়নের কথা না বলে। ধর্মযুদ্ধ হিন্দু কুম্ভ বলেছিল, আজকে বলেছে গঙ্গা ধর্ম। সাফ করবো হিন্দুদের নিয়ে। তো ফলে এই ধরনের কথাগুলো একটা চূড়ান্ত বোকা বোকা কথা। এরাই আবার দুর্গাপুজোয় অনুদান দিলে তখন বলে না, কেন অনুদান দেবে দুর্গাপুজো কমিটিকে? এরাই দুর্গাপুজোর কার্নিভাল হলে বলে কেন এইসব কার্নিভাল হবে? রাজনীতির ধর্মযুদ্ধকে বলতে পারি, এই শব্দবন্ধটাই এই মুহূর্তে অ্যাপ্ট বলে মনে হচ্ছে, যথাযথ বলে মনে হচ্ছে। আর ধর্মযুদ্ধের এই বাকযুদ্ধে রাজনীতির উত্তাপ ক্রমশই বাড়ছে। আবার এই আবহে পশ্চিম মেদিনীপুরে দেখতে পাওয়া গেল ধর্মগুরুর ওপর দুষ্কৃতীরা হামলা চালালো। ঘাটালের দাসপুরে হিরণময় মহারাজ, তার ওপর আক্রমণ এসেছে। গলায় দড়ি দিয়ে চেপে ধরে ধারালো অস্ত্রের আঘাত করেছে তাকে দুই দুষ্কৃতী। ধর্মগুরুর জটা কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ, দাড়ি কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই মুহূর্তে ঘাটাল হাসপাতালে হিরণময় মহারাজ ভর্তি রয়েছেন। এই ঘটনার খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা সরব হয়েছেন। তিনি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে লিখেছেন তিনি, ওপারে প্রভু চিন্ময়, এপারে প্রভু হিরণময়। বাংলাদেশের ঢঙেই বাংলায় সন্ন্যাসীদের ওপর হামলা হচ্ছে, এমনটা অভিযোগ শুভেন্দু অধিকারীর তার সোশ্যাল মিডিয়া পোস্টে। সকালে পোস্ট আর বিকেলে রাজ্য সরকারকেই বিরোধী দলনেতা দুষলেন, এই বিষয়টা ডাইরেক্টলি দুষলেন। শুনুন। মুখ্যমন্ত্রী বলেছেন সকালে উৎসাহিত হয়ে দাসপুরের হিন্দু বিরোধীরা যারা আমাদেরকে কাফের বলে মনে করে, যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে, তো মোগল পাঠানের সময় থেকে চলছে। তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে, যা করার করে দিয়েছে। দেখুন, দোষ পাল্টা দোষ, এর ওর ঘাড়ে চাপানো, এটা চলতে থাকবে। কিন্তু এই প্রশ্নটা কি কখনো এড়িয়ে যাওয়া যায়? গভীর রাতে হিরণময় মহারাজ আক্রান্ত হয়েছেন, হামলা কারা চালালো, কেন চালালো, এই প্রশ্নের উত্তরটা কিন্তু সময় বলবে। তবে কিছু বক্তব্য আছে, শুনুন। মুখ ঢাকা, তারপর ওই গলায় দড়ি দিয়ে দুই সাইড থেকে টানতে শুরু করলো। আমিও হাত দিয়ে চেষ্টা করেছি অনেকটা। তারপর হাতে ওই যে অস্ত্রটা ছিল এখানে লেগেছে, ওই কাপড়ের ওপর দিয়ে গেছে, কিছুটা কেটেছে। সামনেই রামনবমী, ফলে এই ঘটনাতেও রাজনীতি তাল ঠুকছে। আর সেই আবহে ধর্মগুরু আক্রান্ত হয়েছেন। ব্যাস, আবারও চড়াসুরে আক্রমণ। বিরোধী দলনেতা বেশ সুরচড়িয়ে আক্রমণ করলেন। দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয়, এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পুলিশ। এগুলোর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, রাজনীতির কোনো সম্পর্ক নেই। কে কোথায় কার ব্যক্তিগত রসায়নে কি ঘটেছে, এইসব অকারণ প্রভোকেশন বাড়ানো হচ্ছে। এখানেই যদি সন্ত সমাজ তারা এইভাবে আক্রান্ত হন, তাদের জটা কেটে নেওয়া হয়, তাহলে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, মা বোনেদের নারী সুরক্ষা তো আগেই গেছে। পশ্চিমবাংলায় তো দুষ্কৃতীরা জানে, সমাজ বিরোধীরা জানে যে এটা তৃণমূলের সরকার,
ফলে যে কোনো দুষ্কৃতির এই ধরনের আক্রমণ, হামলা ইত্যাদির বিরুদ্ধে পুলিশ প্রশাসনের যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া উচিত। পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা নিতে দেরি করে তাহলে এইটাকে নিয়ে বিজেপি নিজের মতো ধর্মের ওপর রাজনীতি চালানোর চেষ্টা করবে। এটাই আমি এটাকে সমর্থন করি না। প্রত্যেক ধর্মগুরুর তাদের নিজের নিজের ধর্ম প্রচার করা বা তাদের ধর্মের মেন নীতিকে আঁকড়িয়ে ধরে তাদের চলাফেরা করা বা তাদের জীবনযাপন অতিবাহিত করার উচিত। সেখানে কোনো সম্প্রদায়ের মানুষের তাদের নিন্দা করা বা তাদের বিরোধিতা করা আমি অন্তত পক্ষে পছন্দ করি। আমি আমার ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে আগামী দিনে উনার ন্যূনতম একটা নিরাপত্তার ব্যবস্থা যাতে করা যায়, কোনো ভলেন্টিয়ার দিয়ে হোক, প্রাইভেট সিকিউরিটি অর্গানাইজেশন দিয়ে হোক, তা আমার যেটুকু ক্ষমতা আছে আমি করব। রাজনীতি আছে রাম রহিমে, ধর্মযুদ্ধে, পার্সেন্টেজ কষে, হ্যাঁ শতাংশের বিচারে ভোটের অঙ্ক হবেও হয়তো, কিন্তু যাদের নিয়ে রাজনীতি, যাদের ভোটে জিতে রাজনীতি চলে, দলের সদস্য হওয়া যায়, পদ পাওয়া যায়, মন্ত্রী শান্ত্রী হওয়া যায়, তাদের কথা রাজনীতির এই কারবারিরা ভাবেন আদৌ? এই প্রশ্ন আমি সচেতনভাবে করছি, আমি জানি এই প্রশ্ন আপনাদেরও। আচ্ছা, তারা কি এটা ধরে নিয়েছেন যে এই মানুষগুলোকে, মানে কোট আনকোট তারা যাদের প্রত্যেকে ভোটার হিসেবে দেখেন, এই মানুষগুলোকে এপ্রিল ফুল করা যায়? জনগণের জন্য প্রত্যেক দিনই 1 এপ্রিল না, এপ্রিল ফুল। এটা বলছি তার কারণ আজ থেকে, হ্যাঁ নিঃসন্দেহে এটা ভাবনার, আজ থেকে 900টিরও বেশি ওষুধের দাম বেড়ে গিয়েছে। যে সে ওষুধ নয়, অপরিহার্য ওষুধ, হ্যাঁ যেগুলো খেতেই হবে, যে ওষুধগুলো আপনার বাড়িতে, আমার বাড়িতে কোনো না কোনো কারণে কিনতেই হয়, না কিনে উপায় নেই বলে কিনতেই হয়, এটা একটা বাধ্যতা। সেখানে প্রেশার, সুগার, কোন বাড়িতে এই ওষুধ নেই? খুব কম, গুনে দেখতে হবে। জ্বর সর্দি কাশির ওষুধ, সেই সব ওষুধের দাম বেড়ে গেছে। আর এই তালিকাটা দীর্ঘ, মানে জ্বর থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ পর্যন্ত। সূত্র বলছে ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনসের তালিকাভুক্ত ওষুধগুলোর দাম বাড়ানো হয়েছে। আর কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী যেটা আমরা জানতে পারছি যে এমআরপি যেটা লেখা থাকে, সেই এমআরপির ওপর 1.74 1.74% হারে দাম বাড়ানো হয়েছে। মনে রাখতে হবে 1.74 এমন বড় নয়, কিন্তু ওষুধের দামে হাঁসফাঁস অবস্থা, সেটা কিন্তু টের পাওয়া যায় দোকানে গেলে। তার উপর দাম বেড়ে গিয়েছে, যে কারণে শুরুতেই বললাম যে এটাও বোধহয় এপ্রিল ফুল হওয়া। আর এভাবে লাফিয়ে লাফিয়ে ওষুধের দাম যে বাড়ছে বা বাড়লো, লাফিয়ে লাফিয়ে দুশ্চিন্তাও বাড়লো। বিজেপি যে গোটা এলাকায় পোস্টার ফেলেছিল হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে ওষুধের দামটা কি কোনো নির্দিষ্ট ধর্মের জন্য বাড়ছে, আলাদা কোনো জাতের জন্য বাড়ছে? তাহলে ওষুধের দাম বাড়ছে সমস্ত মানুষের জন্য। ফলে বোঝা যায় যে বিজেপি যে মানুষকে বোকা বানানোর রাজনীতি করছে এই ধর্ম টর্ম ইত্যাদি দিয়ে, এই দিনেই স্পষ্ট। তো আমাদের অলরেডি, আমরা তো এর বিরুদ্ধে আন্দোলন করছি, সংসদেও এটা তোলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তো আমি তো জানাতে চাই যে কেন্দ্রীয় সরকারই জনদরদি না জনবিরোধী? আমার তো মনে হয় কেন্দ্রীয় সরকার জনদরদি নয়, জনবিরোধী। শুধু হিন্দু হিন্দু ভাই ভাই করছো ভোটের জন্য, আর ভোট মিটে গেলে ঔষধের দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আর কি জীবনদায়ী ঔষধ? যেই রোগের প্রকোপে বাংলার মানুষ আজকে আক্রান্ত, সেই ওষুধের দাম সারা ভারতবর্ষ জুড়ে বেড়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার ওষুধের দাম বাড়াচ্ছে, জীবনদায়ী ওষুধের দাম, দৈনন্দিন ব্যবহারের ওষুধের দাম বাড়াচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের তীব্র প্রতিবাদ করছে। মানুষের বেঁচে থাকার অধিকার, চিকিৎসার অধিকার, স্বাস্থ্যের অধিকারে খর্ব করছে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত। এবং যত দিন যাচ্ছে এই জনবিরোধী রূপটা আরও প্রকাশ পাচ্ছে। তার প্রথম এবং প্রধান আরেকটা উদাহরণ হচ্ছে এই দুষ্প্রাপ্য ওষুধের দাম বাড়ানো। সুতরাং এটা নিয়ে আমাদের সাংসদরা, আমাদের নেতৃত্বরা আন্দোলন করছেন। আমরা খবরটা দেখেছি, তার বিশেষ কি কারণ আছে আমরা কথা বলছি, প্রয়োজনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাবো। কারণ এর আগে যেমন বাজেটে আমাদের কেন্দ্র সরকার
জীবনদায়ী ওষুধের দাম কমিয়েছে। গরিব মানুষের পেটে লাথি মারা তৃণমূল এবং বিজেপি দুজনে যৌথভাবে করছে, এবং সেই লাথির বিরুদ্ধে যাতে লড়াইটা হতে না পারে তার জন্য তারাই যৌথভাবে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছে। এই দুটো দলকেই হচ্ছে এর জন্য ভবিষ্যতে কিন্তু অনেক পেনাল্টি দিতে হবে। যারা হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলে তাদের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে, তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে, তাদেরই সরকার কেন্দ্রে বাড়াচ্ছে। তারা যাতে কমায় তার জন্য আমি তাদের অনুরোধ করছি, পরামর্শ দিচ্ছি, আপনারা কেন্দ্র সরকারকে বলুন। তো এটা কেন হলো বা কি বিষয় আছে আমরা আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো এর দাম কমানোর জন্য। সুকান্ত বললেই যে কেন্দ্র শুনবে এটা ভাবা ভুল। কেন্দ্রের তরফে জানানো হয়েছে 2013 কেন্দ্রীয় ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডারে 16(2) অনুচ্ছেদ মেনে ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্তে ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে দাম বাড়লে সাধারণ মানুষ কি করবেন সে প্রশ্ন উঠছে। যাদের বাড়ির চাল ডাল কিনতে হিমশিম খেতে হয় তারা কি করবেন? সস্তার দিকে ঝুঁকবেন, যেখানে ছাড় পাওয়া যায়, কম দামে পাওয়া যায় সেদিকে যাবেন। পরিণতি হ্যাঁ, সেটা আমাদের রাজ্য দেখেছে। জাল ওষুধ, ভুয়ো ভোটার যেরকম ভুয়ো ওষুধ। ফলে যে ওষুধটা খাচ্ছেন তারা বা খেয়েছেন, আমরা দেখিয়েছি আমাদের স্পেশাল রিপোর্টে আপনাদের এর আগেও, যে ওষুধটা তারা কিনেছেন বা কিনে অলরেডি সেবন করে ফেলেছেন, তারা জানতেনই না তারা জাল ওষুধ খাচ্ছেন। কেন্দ্রের এই সিদ্ধান্তে চিকিৎসা মহল তারা কি বলছেন, চিকিৎসকরা কি বলছেন, খুব দরকার সেটা শোনাবো আপনাদের। ওষুধের দাম যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কিন্তু মানুষ কম দামি ওষুধ, তখনই যত কম দামি ওষুধ হবে তখনই ওই জালিয়াতি চুরি এগুলো কিন্তু হবে, নিম্নমানের ওষুধ বাড়বে। পেনশনভোগী মানুষ আছেন, যারা রিটায়ার করে গেছেন তারা আছেন, যাদের পেনশন নেই তারা আছেন, মধ্যবিত্ত শ্রেণী আছে, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী আছে। সুতরাং যে কাজটা হলো সেটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ডজ্ঞানহীন কাজ সরকার দেখালো। মানুষের যেগুলো ব্যক্তিগত বিষয়, আমরা মসজিদে যাব না মন্দিরে যাব, সেই বিষয়গুলোকে নিয়ে রাজনৈতিক নেতারা তাদের চিন্তার অন্ত নেই। আর তাদের যেগুলো বিচার্য বিষয়, এই যে দৈনন্দিন ওষুধ ব্যবহার্য ওষুধের দাম মাত্রাতিরিক্ত হতে যাচ্ছে, এবং আগামী দিনে ট্রাম্প সাহেব যা ঘোষণা করেছেন ভারতীয় সমস্ত পণ্যের উপরে সমান শুল্ক হবে, তাতে এই ওষুধ একটা মারাত্মকভাবে আবারও দাম বাড়বে, এইগুলো নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এখনই যদি মানুষ সাধারণভাবে জেগে না ওঠে তাহলে কিন্তু ভয়ঙ্কর দুর্দিন সামান্যে আসছে, এই কথা নিশ্চিত করে বলা যায়। সরকার যদি অভিভাবক হয়ে মানুষের কথা না ভাবে তাহলে কে ভাববে? যেই মানুষ, যে সাধারণ মানুষের কথা অনেকেই বলছেন, বলার চেষ্টা করছেন, তারা কি বলছেন এবার সেটা শোনাবো। দাম বেশি লাগছে, পাবলিকের সমস্যা কি আছে? যারা ক্ষতিগ্রস্ত করছে, যারা কিষাণ লোক, জন খাটে মজদুরি করে, ওদের অসুবিধা। নকরি কি আছে, পয়সা পাচ্ছে দিচ্ছে, ওদের বেতন বাড়তেই যাচ্ছে। কোভিডের পরে তো প্রত্যেকটা মানুষের ওষুধের উপর ডিপেন্ড করে বেঁচে রয়েছে। যদি আমাদের এইভাবে সাধারণ সমস্ত রকম ওষুধের দাম বেড়ে যায়, প্রত্যেকেরই কষ্ট হবে। কিছু মানুষ আছে তাদের কথা এবেল করাই সম্ভব হবে না, আর সব ওষুধ গভর্নমেন্টের পাওয়া যায় না, বেসরকারি ওষুধের উপর ডিপেন্ড করতে হয়। দাম বেড়ে যাতে তো আমাদের মানে গরিবদের খুব কষ্ট, তারা বিনা চিকিৎসায় তারা মারা যাবে। তাই চাই যে দিদি যাতে দেখুক, দিদি যাতে আমাদের পাশে দাঁড়াক। স্বাভাবিক, এখানকার যে সমস্ত মানুষগুলো খেটে খাওয়া মানুষ, তাদের কম বেশি তো অসুবিধা হবেই। আপনি ভাত খান না খান, ওষুধটা আপনাকে খেতে হবে। আজকালকার যা সময় পড়েছে তাতে আপনি ওষুধ খাবেন, কিছু করার নেই। শুনলেন, আমিও শুনলাম, আজ বারবার শুনেছি ওনাদের বক্তব্য। আমার মনে হয়েছে যে চিকিৎসকরা যেটা বলছেন দুশ্চিন্তার কথা, রাজনৈতিক ব্যক্তিত্বরা, রথী মহারথীরা, তারা যা যা বলছেন, নানা অনুচ্ছেদের কথা বলছেন, কিন্তু সাধারণ মানুষের জীবনে, খেটে খাওয়া মানুষের জীবনে বেশ কিছু বিষয় ছেদ পড়লে তাদেরকেই সেই গোটা বিষয়টা সামলাতে হয়। তখন কেউ তাদের দিকে ফিরে তাকায় না। অন্ততপক্ষে তেমন দৃষ্টান্ত ভুড়ি ভুড়ি আমরা অন্ততপক্ষে দেখিনি। দেখলে হয়তো গোটা পৃথিবীটাই অন্যরকম হতো। রাজনীতি, এই রাজনীতি সাধারণ মানুষের জীবনযুদ্ধের দিকে খুব কম তাকিয়েছে। কিছু কিছু সময় আসে, ক্ষণ আসে, তখন তাদেরকে দেখতে পাওয়া যায়। আর আমি নতুন করে কি বলবো, এই কথাগুলো আজ আবারও বলছি, তার কারণ বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান যেরকম দরকার, সেরকম এই পরিস্থিতিতে কম বেশি প্রত্যেককেই তার অসুখ সারাতে, সেটা শারীরিক হোক মানসিক হোক, ওষুধের দিকে তাকিয়ে থাকতে হয়।
কঠিন অসুখে অনেকে ভোগেন, সেই পরিবারের মানুষজনকে সেই ওষুধটা তাদের পরিজনের কাছে তুলে দিতে হয়, তার জন্য টাকা লাগে, সেই ওষুধের দাম বেড়ে গিয়েছে, ফলে দুশ্চিন্তাও বেড়ে গিয়েছে। তাই তাদের উদ্দেশ্যে আরও একবার বললাম, যারা করলেন নানা অনুচ্ছেদের দোহাই দিয়ে বা অনুচ্ছেদের কথা বলে, তারা প্লিজ ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।